রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। গত 2 দিনে ঘাট এলাকার প্রায় 50 মিটার নদীতে মিশে গেছে। এর মধ্যে দৌলতদিয়া 1, 2 ও 3 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে নদী তীরের বসতবাড়ি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনজীবন। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই পদ্মা ও যমুনার রাজবাড়ী পয়েন্টে পানি বাড়ছে। এর প্রভাব পড়েছে দৌলতদিয়ার 1 ও 2 নম্বর ঘাটে। ঘাটগুলোর বিভিন্ন অংশ নদীর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে। এরই মধ্যে নদীতে হারিয়ে গেছে অন্তত 50 মিটার এলাকা। এখন ভাঙন ঝুঁকিতে পড়েছে 3 ও 4 নম্বর ফেরিঘাট, লঞ্চঘাট, মসজিদ, স্কুল সহ শত শত বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন এলাকার বাসিন্দারা জানান, জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেওয়া হলে বড় ধরনের দুর্ভোগে পড়তে হবে তাদের। এই এখন যে ভাঙন শুরু হয়েছে, এখন বস্তা হেলায় না, হেলায় কখন যখন একদম নদী যে ভাঙন শেষ তখন 2-4 খান ফেলায় বাদ দেওয়া যায়। আমরা সরকারের কাছে আমার কথা আপাতত আমরা কই যে হেন্ডা গাঙে ভাঙবেন নাকছে এই হেন্ডা আমাদের বস্তা ফেলা বাইন্ধি দিক, যাতে আমরা বাস করবে পারি। নদী যদি এরকম শাসন না করে, যদি মেম্বার চেয়ারম্যান না এগিয়ে আসে, তাহলে আমাকে তো নদীতে ভেঙে যাবি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে। বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়ারগণ বালির বস্তা ফেলানোর মাধ্যমে আমাদের এই ঘাটের র্যাম বেজ সচল রাখে। র্যাম বসে ফেরি লোড আনলোড করতে কোনো অসুবিধা হয় না। আশা করছি এবারও সেরকম পদক্ষেপ নেওয়া হবে। শুধু দৌলতদিয়া ঘাট এলাকা নয়, ভাঙন ঝুঁকিতে আছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া, পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর সহ 9টি ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্ট। শান্তা ইসলাম, 71। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার ভাঙনের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ফেরিঘাট ও আশপাশের এলাকায় ভাঙন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কবে নাগাদ কাজ শুরু হতে পারে, কি জানাবেন বিস্তারিত? তিশা, আপনি জানেন দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া, এই নৌরুট দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু নদীর উপারে মানিকগঞ্জের পাটুরিয়ায় ভাঙনের কবলে পড়েছিল। আবার ঠিক এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ভাঙনের কবলে পড়েছে। আমরা দেখেছি গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু অল্প অল্প করে ভাঙন শুরু হয়েছে। আপনি জানেন যে তিশা, রাজবাড়ী জেলাটি মূলত নদী বিধৌত একটি জেলা, নদী বেষ্টিত একটি জেলা। এই জেলার দৌলতদিয়া ঘাট থেকে পাংশা উপজেলার সেনগ্রাম পর্যন্ত 85 কিলোমিটার এলাকা নদীপথ রয়েছে। এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশে গত কয়েকদিন যাবতই ভাঙন শুরু হয়েছে। আমরা দেখেছি 1 নম্বর এবং 2 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন কিন্তু তীব্র হয়েছে। সেখানেও কিন্তু বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। আজকে নতুন করে আমরা দেখেছি, আপনি ক্যামেরার সাহায্যে যে এলাকাটি দেখছেন, এটি দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর এবং 4 নম্বর ফেরিঘাটের মাঝামাঝি পয়েন্ট। এই পয়েন্টেও কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে অন্ততপক্ষে 50 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। তিশা, আপনি জানেন যে রাজবাড়ীর যে পয়েন্টগুলো নদী ভাঙন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু প্রতি বছরই আমরা দেখি ভাঙন রোধে কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলেন, কিন্তু স্থায়ী তেমন কোনো কাজের কিন্তু ব্যবস্থা হয় না, যে কারণে কিন্তু এই ভাঙনটি কিন্তু স্থায়ীভাবে সমাধান হয় না। প্রতি বছরই ভাঙন দেখা দেয় এবং ভাঙন শুরু হলে কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং ঘাট এলাকায় কাজ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু বালুর বস্তা ফেলে সেই ভাঙন রোধ করার চেষ্টা করে। তবে এই বছর যে দৌলতদিয়া ঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ঘাট এলাকায় কোনো কাজের যে শুরু, অগ্রগতি, সেটি কিন্তু আমরা দেখিনি। তবে ঘাট এলাকা রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর দৌলতদিয়ার যিনি কর্মকর্তা রয়েছেন বিআইডব্লিউটিসি এর, তারা কিন্তু ঘাট এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙন কবলিত স্থানগুলো তারা কিন্তু চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এখনো পর্যন্ত শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। কবে নাগাদ কাজ শুরু হবে এই বিষয়টি কিন্তু আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষই কিন্তু জানাতে পারেনি। তবে আমরা ঘাট এলাকায় আজকে এসে, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।
টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অন্তত ৬টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫,০০০ পরিবার। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশ ডুবে যাওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন। জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি শিল্প কারখানা ছুটি দেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টিতে ১ থেকে ১.৫ ফুট পানিতে তলিয়েছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা। এই সড়ক দিয়ে প্রতিদিন কাজে যাচ্ছেন শ্রমিকরা। উপজেলার হরিণহাটি পল্লী বিদ্যুৎ, বিশ্বাসপাড়া সহ আশপাশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। সড়ক ডুবে যাওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন। 3 দিন আমাদের খুবই কষ্ট, আরেক বাসায় যাচ্ছে দেখেন আসতেছি, আমি বাসায় আবার ফোন দিয়ে পানি কমছে নাকি দেখতে আসছি। কালকে একটা বাসায় ছিলাম, এখনো ঘরের মধ্যে কোমর পানি আছে। হঠাৎ করে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেই একবার চলে গেছে। বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে ঢুকেছে ড্রেনের নোংরা পানি, নষ্ট হচ্ছে দোকানের মালামাল। পানিবন্দি প্রায় 40 ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি। পানির জন্য চলে যাইতে আছি, বাসায় পানি বইরে গেছে, ডুবে গেছে সব, তার কি করবো। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকটি স্থানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে, দ্রুত পানি কমতে শুরু করেছে। আমরা চেষ্টা করতেছি যাতে কোনো প্লাস্টিক বা এর কারণে যদি বন্ধ থাকে তো সেগুলো সরিয়ে দেওয়ার জন্য। এবং তীব্র স্রোত তো ড্রেনের মধ্যে, তো তাও আমরা সব 4-5টা লাগিয়ে রাখছি এবং লোকজন আছে, আমাদের লোকজন দেখতেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য বৃষ্টিতেই প্রতি বছর এমন দুর্ভোগের মুখে পড়তে হয় বলে দাবি ভুক্তভোগীদের। শান্ত ইসলাম, ৭১। দর্শক, কালিয়াকৈর পৌরসভার ৬ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। কি কারণে এমন জলাবদ্ধতা হলো, কাদের গাফিলতি দেখছেন, আর এলাকার লোকজনই বা কি বলছেন জানাবেন। তিশা, এই মুহূর্তে আছে গাজীপুর কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকা। আপনাকে জানি শুধু বিশ্বাসপাড়া এলাকা নয়, এর আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে, মোট 6টি এলাকা কিন্তু গত 3 দিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুর যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, শ্রমিকরা সকাল থেকে এই পানি অতিবাহিত করে কিন্তু তারা তাদের যে কারখানা সেগুলো কিন্তু প্রবেশ করছেন, আমরা কিন্তু দেখতে পেরেছি। আর এই জলাবদ্ধতার কারণ যদি জানিয়ে রাখি, এটি শুধু এবছরই নয়, প্রতি বছরই কিন্তু এই গাজীপুরের যে কালিয়াকৈর পৌরসভা যে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু এভাবে প্লাবিত হয়। এবার একটু বেশি প্লাবিত হয়েছে এখানকার যারা বসবাস করেন, তারা জানিয়েছেন যেহেতু গাজীপুরের বিভিন্ন জায়গায় কলকারখানা তৈরি হচ্ছে, আশপাশে ঘনবসতি সৃষ্টি হচ্ছে, সে কারণে এখানে কিন্তু অধিকাংশ যে সকল খালগুলো রয়েছে এবং অপরিকল্পিত একটি নগরায়ন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যার কারণে কিন্তু এই পানির যে বন্যা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। তাছাড়া আমি এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে গত 3 দিনের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু খাদ্য সংকট এবং এই পানির কারণে কিন্তু অনেকে কিন্তু পানিবাহিত রোগেও কিন্তু আক্রান্ত হচ্ছেন, এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এখানে যে সকল বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই কিন্তু এখন ডুবে গিয়েছে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই সেই চিত্রটি, এখানে যারা বসবাস করতেন তাদের যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো কিন্তু, রান্নাঘরে যে চুলা সেগুলো কিন্তু ডুবে গিয়েছে, আসবাবপত্র ডুবে গিয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলবো। এখানে কি অবস্থা, কয়দিন ধরে আটকা রয়েছে? আমরা আজকে 3 দিন ধরে পানি বন্দি আছি, কোনো পোলা পানি স্কুলে যাইতে পারে না, স্কুলের মধ্যে এখনো মাজা পানি, আমাদের ঘরের ভিতরে এখনো মাজা পানি, আমরা রান্দা বাইরে কিছুই খাইতে পারতেছি না, আমাদের খাওয়ার মতো কোনো পরিবেশ নাই, মিল ফ্যাক্টরিতে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, আমরা চিড়িয়া মুড়ি খাই আলায়া, কেউ আমাদের এখানে আসলে কোনো কর্তৃপক্ষ কোনো অনুদানও দেয় নাই। শ্রমিকরা কিভাবে দিন কাটাইতেছে, বা টয়লেটে যাওয়ার মতো পরিস্থিতি নাই, পানি যে খাবো পানি নিচে থেকে উঠতেছে, সে পানিগুলো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা খুব কষ্টে আছি, আজকে 3 দিন যাবত চলে যায়, কেউ কোনো দিক থেকে কোনো নেতা বা কোনো কেউ কিছু আইসেল আমাদের এখানে কোনো দেখেও নাই, খাল খনন করে না, খালগুলান সব বন্ধ হওয়া হয়েছে, ড্রেনগুলান ছোট ছোট ড্রেন করে তুইয়ে দিছে, ভালো ভালো প্রতাপশালীরা এরা ড্রেন মেন জায়গা সব দখল করে রাখছে, সরকারি জায়গা, কিন্তু এগুলান কওয়ার মতো কেউ
কোনো মানুষ নাই, যেই বলতে যায় তাদের উপরই মনে করেন হাঙ্গামা ডাঙ্গামা। এই জন্য যেমনটি শুনছিলেন যে এখানে যারা বসবাস করছেন, যে সকল স্থানীয় মানুষরা রয়েছেন, তাদের কিন্তু বিভিন্ন অভিযোগ। গাজীপুর আমরা কিন্তু উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা খুব দ্রুত সময়ে এইখানে যে এই সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কালিয়াকৈরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। ৭১ টেলিভিশনের ডিজিটাল মাধ্যমে উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার প্রতিবেদন প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। নির্ধারিত ডাম্পিং পয়েন্ট থাকা সত্ত্বেও ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ময়লার স্তূপে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকার বাসিন্দারা। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে পৌর প্রশাসনের। পরে বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশে ওভারব্রিজ সংলগ্ন অস্থায়ী ডাম্পিং পয়েন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি এক্সকেভেটর দিয়ে রাস্তার পাশের ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে এলাকার লোকজনদের মাঝে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালীর গলাচিপায় পানি সরানোর জন্য বাঁধ কেটে দেয় প্রতিদিন লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। এতে প্লাবিত হয়েছে পাতাবনিয়া ও কামারখালীর বিস্তীর্ণ এলাকা। বাসিন্দারা জানান, ভাঙা বাঁধের কারণে প্রতিদিন শত শত পরিবার পানিবন্দী হচ্ছে। এরই মধ্যে এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ঘের ও পুকুরের মাছ ভেসে যাচ্ছে। কৃষকরাও মৌসুমি ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ। কিছুদিন আগে মানে এই কিছু মারামত করছিল এই জায়গা, মারামত করার পর মানে আর কভার টভার দিয়ে আটকাই থুয়ে গেছে। তারপর কেনি দিয়া মানে সুটটা আস্তে আস্তে এটা বড় হয়ে গেছে। বড় হওয়ার যাওয়া মানুষ কৃষি সব তলাই গেছে। কৃষি অফিসার নেতৃত্বে রয়েছে, এ বলতে যদি এই জায়গাতে কাটতে না দেয় তাহলে ঘর ভাঙে তো ঘরে যদি কাটতে আমরা খাল করবো। বাড়ি ঘর পুষ্কুনি সব নষ্ট করছে, এরপর এই পাকা রাস্তাটা নষ্ট করছে। কোনো স্কুলে কোনো পোলাপান যাইতে পারে না। চট্টগ্রামের আলোচিত বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়ার ৮ কার্যদিবসের মধ্যে এবং মামলা শুরুর ২৬ দিনের মাথায় এই রায় দিলেন চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা। এদিকে ২০২২ সালে মুক্তিপণের জন্য পতেঙ্গার শিশু আয়াত হত্যা মামলায় অভিযুক্ত আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। সকালে পুলিশ প্রহরায় চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের আসামি মনির হোসেনকে হাজির করা হয় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। দুপুরে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একই সাথে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় আসামিকে। ট্রায়াল গঠনের মাত্র ১ সপ্তাহের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামির আইনজীবী। বিজ্ঞ আদালত বলেছেন যে ধর্ষণের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে সর্বোচ্চ শাস্তি। এই ক্ষেত্রে আদালত সামগ্রিক অবস্থা পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আসামির ফাঁসি না হওয়ায় হতাশা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এটার মধ্যে আইনে লেখা আছে যে ফাঁসি, আর ওনারা যাবজ্জীবন দিছে যে এটা হয়নি, এটা ফাঁসি দিত আমরা খুশি হইতাম। যাবজ্জীবন দিছে, অত বাইরে হবার কোনো ইয়া নাই, নিশ্চিত নাই বাইরে হইতেও পারবে। একই দিনে ২০২২ সালে চট্টগ্রামের পতেঙ্গায় শিশু আয়াতকে হত্যার পর খণ্ড বিখণ্ড দেহ সাগর তীরে ফেলে দেওয়ার ঘটনায় আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে মহানগর অতিরিক্ত ৬ষ্ঠ দায়রা জজ আদালত। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে।
এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান আয়াতের স্বজন ও প্রতিবেশীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং কোম্পানির প্রচারণামূলক ঔষধ রাখার অপরাধে ৩ ফার্মেসি মালিককে ৩৮,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুষ্টিয়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ রহমতুল্লাহ ও থানা পুলিশ। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কোম্পানির প্রচারণামূলক ঔষধ রাখার অপরাধে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের শিপ্রা ফার্মেসি, মেসার্স রুবাইয়া ফার্মেসি ও ইসলামিয়া ফার্মেসিকে মোট ৩৮,০০০ টাকা জরিমানা করে। ঔষধ ব্যবস্থাপনা ঠিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরগুনার বিভিন্ন এলাকায় গত ১৭ দিনে ২১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ২১ জনের মৃত্যুর মধ্যে ৩টি হত্যাকাণ্ড, ৮টি দুর্ঘটনাজনিত মৃত্যু ও ৯টি আত্মহত্যা। প্রতিটি ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও আইনি তদন্ত কার্যক্রম চলছে। হত্যার ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। তবে এত ঘটনার পরও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। খুলনার সোনাডাঙ্গায় রান্নার সময় তরকারি পুড়ে যাওয়া নিয়ে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এই নির্যাতন হয়। আশপাশের লোকজন জানান, বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবোস করানো এবং লাঠি দিয়ে আঘাত করতে দেখে 999-এ ফোন করেন তারা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও আঘাতের চিহ্ন দেখা যায়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরায় প্রেমের ফাঁদে ফেলে 2 সন্তানের জননী ঝুমুর আক্তারকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান ঝুমুর আক্তার। নিহতের স্বজনরা জানিয়েছেন, দড়িগাঁও এলাকার প্রবাসী ইকবালের স্ত্রী ঝুমুর আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এলাহি নগর এলাকার বাসিন্দা জনি। পরে বিয়ের কথা বলে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা নিয়ে যায় সে। এক পর্যায়ে ঝুমুর টাকা ফেরত চাইলে জনি তাকে নানাভাবে হুমকি দেওয়া শুরু করে। গত রবিবার বিয়ের দাবিতে জনির বাড়িতে অবস্থান নেন ঝুমুর। সেখানে মানসিক নির্যাতন ও প্রতারণার ক্ষোভে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ঝুমুর। ঝুমুর আক্তারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জনিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন এলাকাবাসী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনা মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনা মসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। সুনামগঞ্জে 4 লেন সড়ক প্রকল্পের কাজ থমকে আছে সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় 9,59 লাখ টাকা দেয়া হলেও এখনও কাজ শেষ হয়নি, যেই কারণে ঝুঁকি নিয়েই চলছে সড়ক নির্মাণ। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন।
যানজট নিরসন ও আধুনিক নগর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাসান তরুণ পর্যন্ত 4 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করছে সড়ক ও জনপথ বিভাগ। 2025 সালে জুলাইয়ে 145 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। তবে সড়কের বিভিন্ন স্থানে শতাধিক বৈদ্যুতিক খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে নির্মাণ কাজ। সড়ক ও জনপথ বিভাগ জানায়, খুঁটি সরানোর জন্য 2024 সালের জুনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 9 কোটি 59 লাখ টাকা শোধ করা হয়েছে। কিন্তু খুঁটি অপসারণ না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি। পিডিবির খুঁটি অপসারণে দীর্ঘসূত্রিতার কারণে এবং ডিলের কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজটা আমাদেরকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের দাবি, ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে খুঁটি সরানোর কাজ চলছে। জনদুর্ভোগ যেন তৈরি না হয়, পাশাপাশি হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম থেকে ওই সব বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে হবে। প্লাস হচ্ছে সাইট ডেভেলপমেন্ট, মানে খুঁটি ইরেকশনের জন্য আমার সাইট ডেভেলপড অবস্থায় থাকতে হবে। এই তিনটা বিষয়ের সাথে সমন্বয় করতে যে আমাদের দেখা যায় যে কাজের স্পিডটা শাটডাউন থাকলে যেভাবে হতো ওইভাবে হওয়া সম্ভব হচ্ছে না। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, খুঁটি সরানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে। ওনারা যদি খুঁটিগুলো অপসারণ করে আমার কাজটা নির্ধারিত টাইমের মধ্যে এবং কাজের গুণগত মান বজায় রেখে কাজটা সমাপ্ত করব। এদিকে পৌরবাসীর অভিযোগ, মল্লিকপুর থেকে ওয়েজখালী পর্যন্ত বিভিন্ন ঝুঁকিপূর্ণ মোড়ে সড়কের মাঝখানে থাকা খুঁটিগুলো দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এটা অনেকদিন ধরে ভাঙ্গা পড়ে, যে কেউ কাজ ধরে না, এখানে কাজ করার কোনো লোক নাই। এখন পর্যন্ত রাস্তার মধ্যে কুড়ি এখনো সরানো হয় নাই। কাজে ডেট এনজিল 4 বছর, এই 4 বছরের কাম জীবনে শেষ করতে পারতো না। যাতায়াতের ক্ষেত্রে এখানে কিছুটা বিঘ্ন করতে পারে, বিভিন্ন দুর্ঘটনা করতে পারে। 2027 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এখন দ্রুত খুঁটি অপসারণের মাধ্যমে নির্মাণ কাজের গতি বাড়ানোর দাবি এলাকাবাসীর। শাকিলা শম্পা, 71। সুনামগঞ্জে 4 লেন সড়ক প্রকল্পের কাজের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন, 9 কোটি টাকা দেওয়ার পরেও বিদ্যুৎ বিভাগ খুঁটি অপসারণের গাফিলতি কেন করছে, কি বলছেন এলাকার লোকজন এই নিয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেমনটা আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছিলাম যে সুনামগঞ্জে যে বৈদ্যুতিক বিভাগ তাদেরকে টাকা দেওয়ার পরেও এখনো পর্যন্ত আসলে খুঁটি সরায়নি। আমি যদি আপনাকে আমার ঠিক পেছনে দেখানোর চেষ্টা করি, সড়কে 4 লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং এই যে খুঁটিগুলো থাকার কারণে কিন্তু এই কাজের একটি ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। অসমাপ্ত কাজ এক পাশ দিয়ে হচ্ছে, আরেক পাশ দিয়ে আসলে কাজ চলমান থাকার কারণে চলাচলেও মানুষের মধ্যে একটা ভোগান্তি রয়েছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের রাসেল আহমদের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, তারা আসলে বিদ্যুতের খুঁটিগুলো তারা সরাচ্ছেন না, কারণ এখনো পর্যন্ত সড়কের যে এই যে বর্ষা একটি প্রতিবন্ধকতা, পাশাপাশি সাধারণের চলাচলের ভোগান্তি রয়েছে, এ কারণে তাদের কাজ করতে আসলে বিলম্ব হচ্ছে। তবে তারা চেষ্টা করছেন এবং সুযোগ পেলেই আসলে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছেন। আমি সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন, এই যে খুঁটি না সরানোর কারণে তাদের যে মেয়াদকালে কাজ শেষ করার কথা সেটি আসলে শেষ করা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে বারবার তাগাদা দেওয়ার পরেও আসলে খুঁটিগুলো না সরানোর কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। নগরবাসীর যে অভিযোগ, তারা বলছেন যে এভাবে যে কাজের ধীরগতি, এর ফলে 4 লেন প্রকল্পের কাজে সময় মতো শেষ হবে না এবং ভোগান্তি বাড়বে। আমি যদি বলি, এখনো মাটি ভরাটের কাজ বাকি, এখনো উচ্ছেদের কাজ বাকি, আসলে সময় মতো শেষ হবে কিনা, যেটি 27 সালে শেষ হওয়ার কথা, সেটি আদৌ শেষ করতে পারবে কিনা ঠিকাদারি প্রতিষ্ঠান, সেটি সময় বলে দিবে। তবে প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা দ্রুত কাজ করার চেষ্টা করছে। এই ছিল সুনামগঞ্জের খুঁটি নিয়ে সর্বশেষ। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। ফুটবল বিশ্বকাপে ঢাকার আমিন বাজারবাসীর উন্মাদনা, বাসার ছাদ পেরিয়ে আকাশের ক্যানভাসে প্রিয় দলের পতাকা শোভিত এক একটা ছাদ যেন এক একটি গ্যালারি।
দল সমর্থনে বিভাজন নেই, আছে বৈচিত্র্য। তাই উৎসবে মেতেছে বিভিন্ন দলের সমর্থকরা। ঢাকার আমিন বাজার যেন বলছে, আমরাও আছি বিশ্বকাপে। বাকি গল্প ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে, ছবি তুলেছেন রিফাত আহমেদ। আকাশপানে শিল্পীর তুলির আঁচড়ে এক ফুটবল ক্যানভাস। যেখানে হাজারো পতাকায় নানান রঙের আধিপত্য। কনক্রিটের শহরে ফুটবলের এক রঙিন মহাদেশ। কয়েক হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা স্টেডিয়াম যখন গর্জে উঠছে দর্শকদের করতালি আর আনন্দধ্বনিতে, তখন তারই প্রতিধ্বনি শোনা যায় ঢাকার আমিনবাজার। সড়ক থেকে ছাদ, ব্রিজ থেকে বারান্দা, সবখানেই ফুটবল প্রেমের উন্মাদনা। এখানে প্রথমে দাঁড়ালে মনে হতে পারে এখানকার আকাশ আর্জেন্টিনা ও ব্রাজিলের দখল। তবে মন খারাপের কোনো সুযোগই নেই অন্য দেশগুলোর সমর্থকদের। অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকাই এখানে সমান মর্যাদা। বিশ্বকাপ আসতেই বাড়ে ব্যস্ততা। কোথাও পতাকা মেলে ধরার ব্যস্ততা, কোথাও আবার পতাকা তৈরি করার। এ যেন মনের অজান্তেই আন্দিজ পর্বতমালার বরফের মাঝে মে মাসের সূর্য আঁকার চেষ্টা। এই আমিনবাজারে বিশ্বকাপের সময় কোনো ছাদই ফাঁকা থাকে না। কোথাও উঠছে ২১ ফুট দৈর্ঘ্যের পতাকা, কোথাও বা ৪০ ফুট। আমি আমার বোঝার পর থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, কারণ আমার মেসিকে খুব ভালো লাগে। তার জন্য আর কি আমি এই আর্জেন্টিনাটা সাপোর্ট আর কি বেশিরভাগ সাপোর্টটা করি। টাকা পয়সা তো ভালোই লাগতেছে, কিন্তু টাকা পয়সা দিয়ে তো আর আনন্দটা আর কিনা যাবে না। তার জন্য টাকা পয়সার দিকে এত তাকাই না। পতাকা বানাইবার দিছি, ধরেন হ্যাঁ বলছে যে 2 দিন লাগবে। আর লাম্বাই দিছি আমরা 21 হাত, পাতেলা দিছি আমরা 13 হাত। আমিনবাজারে সমর্থকদের দিক থেকে আছে নানান বৈচিত্র্য, তবে কোনো বিভেদ নেই। এটা আপনার 20 ফিট বাই 12 ফিট। এটা ধরেন আমরা 4 বন্ধু মিলে এটা উঠাইছি। অন্য সব পতাকারা এই যে পতাকাটা লাগাইছে, এই পতাকাটা আপনার বড় মানুষ ধরেন 10 জন মিলে ধরছে, কিন্তু আমরা 4 জন মিলে উঠাইছি। জগাজাটি এই মনে করেন দেখা গেলো বন্ধু বান্ধব তকাতকি, এই গুল খাইলো এই নিয়ে একটু তকাতকি হয়। এটা নিয়ে কোনো জুড় মারামারি দুর্ঘটনা ঘটে না। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ হতে পারে 1000 কিলোমিটার দূরে, কিন্তু এই আমিনবাজার ফুটবলের আবেগের দূরত্বকে করেছে শূন্য। কারণ এই রঙিন আকাশ বলছে বিশ্বকাপ খেলা শুধু স্টেডিয়ামে নয়, মানুষের হৃদয়েও হয়। ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। একই সাথে এই উন্মাদনায় মাতাল পুরো বাংলাদেশ। তবে বাংলাদেশের মাঝে ঢাকার এই আমিনবাজারের চিত্র কিন্তু পুরোটাই অন্যরকম। যেখানে শুধুমাত্র ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা নয়, এখানে এলে দেখা মিলবে বিশ্বকাপ খেলুড়ে ৪৮ দেশের পতাকা। যেসব পতাকা আমাদের মনে করিয়ে দেয় আগামী ১৯ জুলাই পর্যন্ত শুধুমাত্র রাজনীতি কিংবা অর্থনীতি নয়, বিশ্বকাপের ভালোবাসার রঙে মাতবে পুরো বাংলাদেশ, একই সাথে পুরো বিশ্ব। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।